আর ওই যে ইসের সফটওয়্যার দিছিলেন আপনি? আচ্ছা, মনিটর স্ক্রিনকে কি বলা হয়, আমরা কি বললাম, মনিটর স্ক্রিনকে বলা হয় ডেস্কটপ, এবং নিচের যে অপশনটা, এই যে যে বারটা আছে, যে বারটা আমরা কোনো প্রোগ্রাম পিন করে রাখি, এটাকে বলা হয় টাস্ক বার। তো একটা প্রোগ্রাম কিভাবে পিন করে রাখে সেটা একটু দেখাই। তো আমি যদি মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করি, স্টার্ট বাটনে ক্লিক করলাম, এটা হচ্ছে স্টার্ট বাটন। আপনার যদি উইন্ডোজ 10 অথবা উইন্ডোজ 11, আমি যেহেতু উইন্ডোজ 11 ব্যবহার করতেছি এই জন্য হয়তোবা আমার এরকম আসছে। আপনার 10 ব্যবহার করলে অন্যরকম আসতে পারে। তবে এরকম চারটা চৌকা চতুর্ভুজ থাকে, তো কালার থাকতে পারে অথবা অন্য কোনো জিনিস থাকতে পারে, সমস্যা নাই। তবে এরকম চতুর্ভুজ একটা থাকবে বাম কর্নারে, এখানে ক্লিক করে এটাকে বলে স্টার্ট বাটন, এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এই জায়গায় মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড লিখে সার্চ করবেন। দেখতে পাচ্ছেন ভাই? আমার স্ক্রিন দেখা যায়? একটু কথা বলবেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, আর আমি জি উনি এখানে অ্যাড ওয়ার্ডে হয়েছিল, উনি আসলাম। একটু মিউট করলে ভালো হয়। আচ্ছা, মিউট করে দেন, মিউট করে দেন। কারো সমস্যা হলে আপনারা আনমিউট হলে ওই সাথে সাথে প্রশ্ন করবেন। আচ্ছা, মাইক্রোসফট ওয়ার্ড আমরা ওপেন করলাম। মাইক্রোসফট ওয়ার্ড ওপেন করার পরে দেখতে পাচ্ছেন যে আমার অফিস কিন্তু 2021 দেওয়া। এখন আমি আপনাকে যদি বলা হয় যে অফিস কত ভার্সন ব্যবহার করতেছেন, তাহলে আপনি সহজেই বলতে পারবেন। সেটা হচ্ছে কি, যে আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার অ্যাকাউন্ট অপশনে যাবেন। তবে যদি 7 ব্যবহার করেন অথবা 10 ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু অ্যাকাউন্ট অপশনটা পাবেন না। তো এই জায়গায় আসার পরে আপনি যদি অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন, এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমি অফিস কিন্তু 2021 ব্যবহার করতেছি। আর এইগুলো সবই অফিস 21-এর একটা ইন্টারফেস। আপনি চাইলে এখান থেকে কালার চেঞ্জ করতে পারবেন, যে একটা অফিসের যে কালারটা, সেই কালারটা কিন্তু চেঞ্জ করতে পারবেন। আর আজকের যে এই ক্লাসটা করাচ্ছে, এটার ভিডিও রেকর্ড থাকবে, সমস্যা নাই। তো এই ক্লাউড অপশন, এই জায়গায় নো ব্যাকগ্রাউন্ড, অথবা আপনি এখান থেকে কোনো ধরনের দেখতে পাচ্ছেন আমার এই জায়গায় যদি করেন, আপনারা একটু খেয়াল করেন, দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু আপনার যে ব্যাকগ্রাউন্ড সেটি কিন্তু চেঞ্জ হচ্ছে। আমি যদি নো ব্যাকগ্রাউন্ড দিই, তাহলে এখানে কোনো কালার থাকবে না। এখন আমাদের মূল যে বিষয়, মাইক্রোসফট ওয়ার্ডের সর্বপ্রথম যে কাজটি, যে বারের যে পরিচিতিটা, যে এমএস ওয়ার্ডের কোনটাকে কি বার বলে, সেটা যদি আপনি জানেন তাহলে আপনার জন্য কাজ করতে সুবিধা হবে। প্রথম একদম উপরের যে অপশনটা, এটাকে বলে হচ্ছে এগেন আপনার টাইটেল বার। তো টাইটেল বার আমি আগের ক্লাসে বলতেছিলাম যে টাইটেল বার হচ্ছে যে বারের মাধ্যমে কোনো প্রোগ্রামের নাম জানতে পারা যায়, সেটা হচ্ছে টাইটেল বার। এবং এইটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারের কাজ হচ্ছে যে আপনার কোনো কাজ সংক্ষিপ্ত আকারে সম্পূর্ণ করার, সেটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবারের কাজ। এখানে চাইলে আপনি অন্য কোনো আইকন কিন্তু অ্যাড করতে পারবেন। দেখতে পাচ্ছেন মোর কমান্ড লেখা আছে। তো মোর কমান্ডে আসার পরে এখানে আপনার প্রয়োজনীয় অনেক সময় আমাদের টেবিল লাগে। তো টেবিল যদি আমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি এই জায়গায় সার্চ করতে পারবেন অথবা টি লিখবেন। কিবোর্ড থেকে কয়েকবার টি প্রেস করলে টেবিল অপশনটা চলে আসবে। এখানে অল কমান্ড সিলেক্ট করবেন। অল কমান্ড সিলেক্ট করার পরে এখানে যদি আপনি টি প্রেস করেন, ওকে, তো এখানে যদি আমি টি প্রেস করে, দেখতে পাচ্ছেন টেবিল কিন্তু চলে আসছে। এখন এই জায়গায় যদি আমি ডাবল ক্লিক করি, ডাবল ক্লিক করলে দেখতে পারবেন যে এই জায়গায় কিন্তু অ্যাড হয়ে গেছে। আবার যদি কোনো কিছু রিমুভ করি, এই জায়গায় আসার পরে আমি যদি রিমুভে ক্লিক করি, রিমুভ হয়ে যাবে। আমি যদি অটো সেভটা না রাখতে চাই, রিমুভে ক্লিক করব, সিম্পলি চলে যাবে। এখন যদি আমি ওকে বাটনে প্রেস করি, ওকে বাটনে প্রেস করার সাথে সাথে কিন্তু এইগুলো কিন্তু চলে আসছে, মানে চলে গেছে। এখন আপনার দেখেন এই জায়গায় কিন্তু টেবিলটা কিন্তু অ্যাড হয়ে, এই যে অ্যাড হয়েছে টেবিল, টেবিল প্রপার্টিজ প্লাস টেবিলের যে সেটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এভাবে কিন্তু আপনি কুইক অ্যাক্সেস টুলবার, এই বারটার নাম হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আর এটা হচ্ছে আপনার একটা প্রোগ্রামকে মিনিমাইজ করা। আমি যদি এটা ক্লিক করি, যে মিনিমাইজ, মিনিমাইজ এটা হাইট হয়ে গেল। আর যেইবারে হাইট হলো সেইবারের নাম হচ্ছে কি টাস্ক বার। তা আবার আপনি এখানে ক্লিক করলে কিন্তু এটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখন এই যে কর্নারে দেখতে পাচ্ছেন যে চৌকা, তো এটার পরে একবার ক্লিক দিলে একটা প্রোগ্রাম বড় হয়, আর একবার ক্লিক দিলে ছোট হয়। আর এই কর্নারে ক্রস বাটনটা, এই ক্রস বাটনটা ক্লিক দিলে যে কোনো প্রোগ্রাম, আপনি মাইক্রোসফট ওয়ার্ড না, শুধু যে কোনো প্রোগ্রামে ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন যে সেই প্রোগ্রামটা বন্ধ হয়ে যাবে। আমি যদি এটা ক্লিক করি, কেটে দিই, তাহলে এই প্রোগ্রামটা আমার বন্ধ হয়ে যাবে। যেহেতু আমি এটার ক্লাস করাচ্ছি আপনাদের, এই জন্য আমি ক্লোজ করতেছি না। আচ্ছা, এইটা হচ্ছে টগল লঞ্চার বা রিবন ডিসপ্লে। দেখেন আমি যখন আইকনটা নিচ্ছি, তখন এই জায়গায় লেখা আছে রিবন ডিসপ্লে অপশন। আমি যদি এটা ক্লিক করি, দেখতে পাচ্ছেন তিনটা অপশন আছে, যে অটো হাইট রিবন, এটাতে যদি আমি ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু হাইট গেছে সম্পূর্ণ। এখন আবার আনবেন কিভাবে, আবার এই যে টগলে ক্লিক করবেন, টগলে ক্লিক করার পরে শো ট্যাব। ট্যাব বলতে বুঝাচ্ছে যে আপনার যে ফাইল, হোম, ইনসার্ট, এগুলো মেনু বার বলে, এবং প্রত্যেকটারে
সিঙ্গেল ভাবে বলে ট্যাব। তো শুধু ট্যাবটা যদি ওপেন করতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে শো ট্যাবস এবং নিচের যে অপশনটা আছে শো ট্যাবস অ্যান্ড কমান্ডস, তো এটাতে ক্লিক করলে ট্যাবস এক একটা ট্যাবসের অধীনে যে কমান্ডগুলো আছে সেই কমান্ডগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন। আচ্ছা, এবার আমরা ফাইল অপশনে আসি। তো মাইক্রোসফট ওয়ার্ডের ফাইলের ভিতরে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে প্রিন্ট অপশন এবং সেভ অপশন। তো আপনি টাইপিংটা আপনি শিখিয়ে দেবো এবং শিখাতে তো পারবো না, কিন্তু তারপরে আমরা কি ওয়েতে আপনার টাইপিংটা শিখতে পারবেন এবং আমার ওয়েবসাইট করা আছে, আপনার সেখান থেকে টাইপিংটা নিজেরা প্র্যাকটিস করে শিখে নেবেন। আমি লাস্টে ক্লাস শেষে আপনাদের দেখিয়ে দেবো। তো প্রথম অপশনটা আসেন, যে আমি এখন যে অপশনটা আছি হোম অপশন, যে মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম অবস্থায় যে হোম হোম পেজটা সেটা কিন্তু দেখাচ্ছে আমাদের, যে হোম পেজটা কিরকম হবে 2021-এ সেটা কিন্তু আমাদের দেখাচ্ছে। এখন এই নিউ পেজের কাজ আছে যে আপনার একটা নতুন পেজ যদি আপনি ক্রিয়েট করতে চান, নতুন একটা পেজ যদি ক্রিয়েট করতে চান সেই ক্ষেত্রে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পরে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মাইক্রোসফট ওয়ার্ডের পেজের নাম আছে ডকুমেন্ট এবং এটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট অর্থাৎ একটা ফাঁকা একটা পেজ আছে, এজন্য এর নাম ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। আমি যদি এখানে ক্লিক করি যে নতুন একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়েছে। এখন যদি আমি এটা যদি চলতি পেজ, এবার আসি যদি আমরা ফাইলে আসার পরে এখানে চলতি পেজ যদি আপনি বন্ধ করে দিতে চান, চলতি পেজ অর্থাৎ আপনি যেই উইন্ডোটা অ্যাক্টিভ আছেন ওটার নাম আছে চলতি পেজ বা চলতি উইন্ডো, যদি বন্ধ করতে চান সেক্ষেত্রে ফাইলে যাবেন, ফাইলে দিয়ে ক্লোজে ক্লিক করবেন। তো আমি যদি ক্লোজে ক্লিক করি দেখতে পাচ্ছেন যে আমার কিন্তু উইন্ডোটা কিন্তু বন্ধ হয়ে গেছে, দুইটা উইন্ডো ছিল, এখন কিন্তু একটা উইন্ডো আছে। অর্থাৎ ক্লোজের কাজ হচ্ছে যে আপনার চলতি পেজকে বন্ধ করে দেওয়া হচ্ছে ক্লোজের কাজ। আমার যদি চলতি পেজ বন্ধ করতে হয় সেক্ষেত্রে আমরা ক্লোজ ব্যবহার করব। এবং আমার যদি নতুন কোনো পেজ, আমার একটা মনে করেন এই পেজটা আমি যদি ক্লোজ করে দিই, ফাইলে আসি যে ক্লোজ, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার কোনো পেজ নাই, আমি এখানে শত চেষ্টা করলেও কিন্তু টাইপ করতে পারবো না। সেক্ষেত্রে আপনি ফাইলে যাবেন, ফাইলে যে নিউতে ক্লিক করবেন, অথবা নিউ এর শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল এন। এই কন্ট্রোল এন দিলেও কিন্তু সরাসরি কিন্তু আপনাদের এইরকম নিউ পেজ আসা লাগবে না, আপনি যদি সিম্পলি কন্ট্রোল এন কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এন প্রেস করেন সেক্ষেত্রে আপনার নিউতে নিয়ে আসবে। এখানে আসলে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ক্লিক করলে নতুন একটা পেজ পাবেন। এখন কিন্তু আপনি চাইলে আচ্ছা, কিন্তু একটা এটাকে প্রশ্ন ছিল। জি বলেন ভাই। ওই যে ওখানে তো ক্লোজ করলেন তখন কি সেভ করা লাগবে না? ভাই এটা হচ্ছে কি আপনার যদি গুরুত্বপূর্ণ ফাইল বা আমার তো কোনো কিছু লেখা ছিল না ওই পেজে, এই জন্য অটোমেটিক ক্লোজ হয়ে গেছে। আর যদি আমার বর্তমান যে পেজটা আছে দেখেন, এই যে এইটা আমি কিছু লিখছি, দেখেন ক্লোজের শর্টকাট কমান্ড আছে কন্ট্রোল ডব্লিউ যদি দেন, এখন যদি আমি যেহেতু এই পেজে কিছু একটা লিখছি কন্ট্রোল দেওয়ার পরে এখন আপনার সেভ করতে বলতেছে, দেখেন কমান্ড আসছে কিন্তু যে সেভ, ডন্ট সেভ এবং ক্যান্সেল। আপনার যদি গুরুত্বপূর্ণ কোনো কিছু থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি সেভ সেভ অবশ্যই দেবেন, মাস্ট বি সেভ দেবেন। যদি ডন্ট সেভ দেবেন তাহলে কিন্তু এই ফাইলগুলো আপনি আর পাবেন না। আর এই জায়গায় ডন্ট সেভ অবশ্যই সেভ দেবেন যদি আপনার যদি গুরুত্বপূর্ণ ফাইল, আর না হলে সেক্ষেত্রে ডন্ট সেভ ব্যবহার করবেন। আর যদি না আমার ভুলক্রমে এই ডায়াল বক্সটা একে বলে ডায়লগ বক্স, বুঝছেন এটাকে কি বলে? ডায়লগ বক্স। আর ডায়লগ বক্স কাকে বলে? যে যেই বক্সের বা যেই ইসের আন্ডারে আপনার ক্লোজ, সেভ, এক্সিস্ট, ডন্ট সেভ, ক্যান্সেল ইত্যাদি ইত্যাদি, ইয়েস নো, এইগুলোকে বলা হয় ডায়লগ বক্স। তো এখানে আসার পরে যেহেতু আমি অফিস 21 ব্যবহার করতেছি এই জন্য হয়তো বা আমার ইন্টারফেসটা এরকম আসছে। আপনার যদি 10 অথবা 2016-13 ব্যবহার করেন সেই ক্ষেত্রে এরকম নাও আসতে পারে। এখন দেখেন আপনি সেভ করবেন কোথায়, এখন কিন্তু আমার এই জায়গায় কিন্তু চুজ এ লোকেশন, এখানে ক্লিক করার পরে আপনি আপনার কিছু লোকেশন দিছে যে আপনার ডকুমেন্ট, ডেস্কটপটা আমি একটু দেখাই, ডেস্কটপটা কি জিনিস। এইটা হচ্ছে ডেস্কটপ। মনিটরের স্ক্রিনকে ডেস্কটপ বলা হয়, মনিটরের স্ক্রিনকে কি বলা হয়? ডেস্কটপ। তো আপনি যদি স্ক্রিনে আনতে চান সেই ক্ষেত্রে আপনি ডেস্কটপ ব্যবহার করবেন। আপনি যদি স্ক্রিনে কোনো লেখা যদি আপনি বা কোনো ডকুমেন্ট আনতে চান সেক্ষেত্রে এটা আপনি ডেস্কটপ ব্যবহার করবেন। আর আপনার একটা কথা সেভ করার ক্ষেত্রে একটা কথা বলি, যদি আপনার গুরুত্বপূর্ণ ফাইলগুলো হয় সেক্ষেত্রে আপনি ডেস্কটপে সেভ দেবেন না। তো ডেস্কটপে সেভ না দেওয়ার কারণ কি, যে আপনি যখন উইন্ডোজ বা আপনার উইন্ডোজটা ক্র্যাশ করবে তখন কিন্তু আপনার উইন্ডোজ ছাড়া যদি আর কোনো ওয়ে না থাকে সেই ক্ষেত্রে আপনার ফাইলগুলো কিন্তু পাবেন না আর খুঁজে। এই জন্য আপনার গুরুত্বপূর্ণ ফাইল সি ড্রাইভ অথবা ই ড্রাইভ, এফ ড্রাইভ এগুলোতে ব্যবহার করবেন। এই যে এইগুলো দেখছেন, এই যে যে জি ড্রাইভ, এফ ড্রাইভ, যে অর্থাৎ সি ড্রাইভের আন্ডারে যেগুলো আছে এগুলো বাদে কিন্তু সেভ দেবেন। তাইলে কি হবে, আপনার যদি উইন্ডোজ ক্র্যাশ করে বা নতুন করে উইন্ডোজ সেট আপ দেওয়ার প্রয়োজন হয়
সেক্ষেত্রে আপনার উইন্ডোজ হারিয়ে যাবার কোনো সম্ভাবনা থাকবে না। আপনার উইন্ডোজ সেটআপের পর আবার এই ফাইলগুলো ব্যবহার করতে পারবেন। তবে সি ড্রাইভের আন্ডারে যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলোতে সেভ দেবেন না যদি আপনার গুরুত্বপূর্ণ ফাইল হয়। তো সি ড্রাইভের আন্ডার কোনটা? এদিকে আসেন, আমি যদি দিস পিসিতে যাই, দিস পিসিতে আসার পরে যে এই যে দিস পিসি দেখতে পাচ্ছেন, দিস পিসি স্ক্রিন দেখা যায় ভাই? কথা বলবেন। জি, দেখা যাচ্ছে। আচ্ছা, এইটা আছে সি ড্রাইভ। এই সি ড্রাইভ এখান থেকে উপর দিকে যতগুলো আছে সবগুলো হচ্ছে সি ড্রাইভের আন্ডারে। আমি যদি উইন্ডোজ নতুন করে সেট আপ দিই তাহলে আমার এর ভিতরে যে ফাইলগুলো আমার আছে দেখতে পাচ্ছেন যে আমার ডাউনলোডের ভিতরে অনেকগুলো ফাইল আছে, দেখতে পাচ্ছেন? এখন এইগুলো যদি আমি যখন উইন্ডোজটা সেট আপ দেবো তখনগুলো এইগুলো আর থাকবে না, এগুলো সম্পূর্ণ চলে যাবে। ব্যাকআপ রাখার কোনো সিস্টেম নাই উইন্ডোজ করার ক্ষেত্রে। আপনি যদি আগের থেকে উইন্ডোজে আপনার যদি অন্য ড্রাইভে রাখেন সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন, কিন্তু উইন্ডোজ করার পরে এই ফাইলগুলো ব্যাকআপে যদি না রাখেন সেক্ষেত্রে আপনি এগুলো আর ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে আপনার সমস্যা। যদি আপনার গুরুত্বপূর্ণ ফাইল হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই এই যে সি ড্রাইভের বাদে যেমন ডি ড্রাইভ, ই ড্রাইভ, এফ ড্রাইভ, জি ড্রাইভ এইগুলো ব্যবহার করবেন। তাহলে কি হবে, উইন্ডোজ যদি সেট আপ দেন সেক্ষেত্রে আপনার এই ফাইলগুলো পুনরায় ব্যবহার করতে পারবেন। কিন্তু সি ড্রাইভের আন্ডারে যে ফাইলগুলো আছে এগুলোতে যদি সেভ দেন তাহলে আপনি ব্যবহার করার কোনো সুযোগ পাবেন না। আচ্ছা, এরপর এখানে আমরা আমার আসি। একটা আছে। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা যে ব্যাকআপ ফাইলটা যে করি, আচ্ছা, হুম এটা কি হচ্ছে, যেমন আমাদের অফিসে একটা ব্যাকআপ ফাইল আছে আমার, হুম সেটা অফিসের মানে লিমিটের ভিতরে আছে। আমার ল্যাপটপটা আমি অফিসে ইউজ করি না, জাস্ট বাসাতে ইউজ করি, পার্সোনালি ইউজ করি। হুম ঠিক আছে, আমি যদি ব্যাকআপ আমার এখানে কোনো ব্যাকআপে কিছু রাখি, তাহলে এই ব্যাকআপটাকে আমি আমার অফিসের লিংক করে দিলে বা ই করলে পাবো? হ্যাঁ পাবেন। আপনি যদি ব্যাকআপ ফাইল আপনি ই ড্রাইভ অথবা এফ ড্রাইভে যদি রাখেন সেক্ষেত্রে পাবেন। আবার যদি আপনি অফিসের ফাইলটা যদি শেয়ারে শেয়ারে ব্যবহার করেন বা গুগল ড্রাইভে রাখেন সেক্ষেত্রে আপনি গুগল ড্রাইভ থেকে আপনার বাসায় বসে কাজ করতে পারবেন। ও, তার মানে আমার অফিসের যে ব্যাকআপটা আছে, আমার অফিসের ব্যাকআপটা যে আছে সেটা আমার গুগল ড্রাইভে নিতে হবে আগে, হ্যাঁ, গুগল ব্যাকআপটা। ড্রাইভে নিলে আপনার যদি অফিসের যদি আপনার পিসিটা বন্ধ থাকে সেক্ষেত্রে আপনি ওই ফাইলগুলো আপনি বাসায় বসে ডেস্কটপে আপনার ওই জিমেলটা লগ ইন করে আপনি ওই ফাইলগুলো ব্যবহার করতে পারবেন, সমস্যা হবে না। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, এখন আমরা কি করলাম, আমরা শিখলাম নিউ আর শিখলাম ক্লোজ এবং সেভের বিষয়টা আমরা আসিনি, যেহেতু আমি সেভের বিষয়ে এখনো যাইনি, ওটা ক্লিয়ার করি। ওপেন, ওপেন হচ্ছে কেন, আমার পূর্বে সেভ করা ফাইল, এই যে যে ফাইলগুলো আছে দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো যদি আমি ওপেন করতে চাই সেক্ষেত্রে এখানে সিম্পলি ক্লিক করলে যে এখানে যদি আপনার এই যে কম্পিউটারে যে টাইমটা আছে টাইমটা যদি ঠিক থাকে তাহলে আপনি সর্বশেষ যেই কাজটা করবেন সেই কাজটা এই জায়গায় কিন্তু দেখতে পারবেন। আমি একটু দেখাই আপনাদের, যে আমি এক জায়গায় একটা কিছু লিখি, দাঁড়ান। ওকে, একটু ওয়েট করেন, আমি একটু কিছু লিখি। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমরা যে ডাব্লিউটি যে সার্টিফিকেটটি তার একটা সাজেশন, এই যে এই ফাইলটাকে আমরা কি করব, আমার ডেস্কটপে কিন্তু আমি ডেস্কটপে সেভ করব, এই জায়গায় কেটে দিই, ডন সেভ, এই জায়গাতে সেভ করব। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, ফাইলে যাব, ফাইলে যাবার সেভ বাটনে ক্লিক, সেভ বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে পূর্বে যেহেতু এটা সেভ করা হয়েছে একবার এই জন্য সেভ বাটনে অটো সেভ হচ্ছে। আর সেভ এবং সেভ এর ভিতরে একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে কি, সেভ হচ্ছে ডকুমেন্টের প্রাথমিক সংরক্ষণ, আর সেভ এজ আছে যে একটা ডকুমেন্টকে বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় সেভ করার ক্ষেত্রে সেভ এজ ব্যবহার করতে হয়। তো এটা হচ্ছে সেভ আর সেভ এজ এর ভিতর পার্থক্য। সেভ হচ্ছে যে আপনার একটা ডকুমেন্টে প্রাথমিকভাবে সংরক্ষণ করা হচ্ছে সেভের কাজ, এবং সেভ এজ এর কাজ হচ্ছে যে আপনি করবেন যে একটা ফাইল বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় সেভ করবেন, সেক্ষেত্রে সেভ অ্যাজ ব্যবহার করবেন। আপনাদেরকে একটা দেখায়, ফাইলে যে যদি আমি সেভ বাটনে ক্লিক করি আমারটা কিন্তু কার সেভ নিচ্ছে না বা আমি নাম চেঞ্জ করতে পারতেছি না, সেক্ষেত্রে কি ব্যবহার করবেন, ফাইলে যাওয়ার পরে ফাইলে যে সেভে ক্লিক করবেন, এই সেভ অ্যাজ, সেভ অ্যাজে ক্লিক করার পর এরকম আসবে। অথবা সেভ অ্যাজের শর্টকাট ফর্ম আছে F12। তো আপনি যদি F12 প্রেস করেন এখান থেকে, F12, সরি, আচ্ছা, এখান থেকে কিবোর্ডের ফাংশন কিতে F12 আছে, সবাই আমরা জানি যেহেতু কম্পিউটার কম বেশি ব্যবহার করেন, যে F12টা হচ্ছে আপনার সেভ অ্যাজ।
F12টা হচ্ছে আপনার সেভ অ্যাজ। তো F12 যদি আমি প্রেস করি সরাসরি কিন্তু আপনার এখানে ডায়াল বক্সটা কিন্তু চলে আসবে। F12 প্রেস করলে আমরা সেভ অ্যাজে ক্লিক করলাম, সেভ অ্যাজে ক্লিক করে ব্রাউজ অপশনে যাব। ব্রাউজ অপশনে যাওয়ার পরে আপনি এখান থেকে যেই লোকেশনে সেভ দিবেন সেই লোকেশনটা আগে চুজ করবেন। আমি যদি ডেস্কটপ বা স্ক্রিনে সেভ করব এই জন্য ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করে এখানে যে নাম আছে এই নাম থাক, সমস্যা নেই। যাওয়ার পরে আমি সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পর এখন যদি আমি এখানে ক্লোজ করে দিই, ফাইলে যাওয়ার পরে ক্লোজ ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমার কিন্তু ফাইলটা চলে গেল। এখন আবার আনতে হলে ফাইলে যাব, ফাইলে যে ওপেন, ওপেনে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আমাদের তো ডেট অ্যান্ড টাইম ঠিক আছে, এই জন্য কিন্তু সর্বশেষ টুডে লেখা আসছে এবং তারিখ এবং মিনিটটা কিন্তু সেকেন্ড ঘন্টা চলে আসছে। এখানে ক্লিক করলে কিন্তু আপনি আপনার যে পূর্বের সেভ করা ফাইল সেটা কিন্তু ওপেন করতে পারেন। এটা ওপেনের কাজ। অথবা আপনি সরাসরি এই যে এটার উপর যদি ক্লিক করেন সরাসরি, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ডকুমেন্টটা আপনি ওপেন করতে পারবেন। এরপরে আসেন, যদি আপনার এই যে ডকুমেন্টটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট, যে আপনি এখানে প্রোটেক্ট দিতে চাচ্ছেন বা পাসওয়ার্ড দিয়ে আপনি এটা প্রোটেক্ট করে রাখতে চাচ্ছেন যাতে আমার এই ডকুমেন্টটা কেউ দেখতে না পারে আমি ছাড়া, সেই ক্ষেত্রে আপনি যে কাজটি করবেন, আপনি ফাইলে যাবেন, ফাইলে যে সেভ অ্যাজে যাওয়ার পরে ব্রাউজ অপশন অথবা কিবোর্ড থেকে সরাসরি F12 প্রেস করলে আপনার এখানে এরকম সরাসরি এরকম ডায়াল বক্স চলে আসবে। কিবোর্ডের ফাংশন কির F12 প্রেস করলে সরাসরি এরকম ডায়াল বক্স চলে আসবে। এখন এরকম আসার পরে আমি যেহেতু এটার পাসওয়ার্ড দিয়ে সেভ করতে চাচ্ছি, আপনি টুলসে যাবেন। টুলসে যাওয়ার পর দুইটা অপশন শেখাবো আমি এখান থেকে, সেভ অপশন। তো সেভ অপশন আসার পরে দেখতে পাচ্ছেন যে সেভ অটো রিকভারি ইনফরমেশন এভরি, অর্থাৎ প্রত্যেক 10 মিনিট পর পর আপনি যদি সেভ না দেন সেক্ষেত্রে অটো সেভ নিয়ে নেবে। তো এই জায়গায় কি করবেন, সর্বনিম্ন 1 মিনিট করা যায়, আপনি 1 মিনিট করে দেবেন। সর্বনিম্ন 1 মিনিট করে দেবে এখান থেকে। 1 মিনিট করে দেওয়ার পরে জাস্ট ওকে করে দেবেন। এতটুক কাজ এই জায়গায়, এতটুক কাজ। এরপরে আপনি প্রোটেকশন দেবেন। এই জায়গায় আসার পরে দেখেন জেনারেল অপশন। তো জেনারেল অপশনে ক্লিক করলাম। জেনারেল অপশনে ক্লিক করার পরে এখানে আপনার পাসওয়ার্ড টু ওপেন, তো আমি এখানে 1 প্রেস করে দিলাম বা আপনার যে কোনো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে জাস্ট ওকেতে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ডটা হয়ে যাবে। যে এখানে যদি আমি 1 প্রেস করি এবং ওকে প্রেস করি, মডিফাই পাসওয়ার্ডটা ব্যবহার করার দরকার নেই, এটা তেমন একটা ইফেক্ট করে না। আপনি জাস্ট এখান থেকে ওকে দেবেন। পাসওয়ার্ড টু ওপেনে ক্লিক করবার জাস্ট ওকে দেবেন। ওকে দেওয়ার পরে এখানে আমি আবার সেম পাসওয়ার্ড, এই জায়গায় এই যে পাসওয়ার্ড টু ওপেনের যে পাসওয়ার্ড আছে সেম পাসওয়ার্ডটা এই জায়গায় ব্যবহার করবেন। তাহলে আমি সেম পাসওয়ার্ডটা দিয়ে জাস্ট ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি জাস্ট সেভ বাটনে ক্লিক করলাম। এখন আপনার কিন্তু এখনো পাসওয়ার্ড কিন্তু অ্যাক্টিভ হয় নাই। আপনি কি করবেন, ফাইলে যাবেন, ফাইলে যাবার সেভ বাটনে ক্লিক করবেন। এখন যদি আমি এই ফাইলটা ক্লোজ করে দিই, এভাবে ক্লোজ করে দিই, আচ্ছা ক্লোজ করে দিলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা পেজ নাই। এখন যদি আমি ফাইলে যাই, এবার ওপেনে ক্লিক করব, এই যে WIT-র যে ইয়াটা আছে সেটাতে ক্লিক করলাম। এখন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে। এই বিষয়টা কি ক্লিয়ার এমডি উজ্জ্বল ভাই এবং নোমান ভাই? জি ক্লিয়ার। আচ্ছা, দেখতে পাচ্ছেন যে আমি পাসওয়ার্ডে প্রোটেকশন দেওয়ার সাথে সাথে কিন্তু এটা কিন্তু প্রোটেক্ট। এখন যদি আমিও নিজেও যদি পাসওয়ার্ড ভুলে যাই সেক্ষেত্রে আমার উদ্ধার করার কোনো লাইন নাই, কারণ এটা রিকভারি করা যায় না পাসওয়ার্ডটা, বুঝছেন? একদম মনে রাখবেন, সেনসিটিভ জিনিস। এই পাসওয়ার্ডটা মনে রাখবেন, ভুলে গেলে কিন্তু আপনার ডকুমেন্টটা শেষ। এজন্য আপনি যে পাসওয়ার্ডটা দেবেন মোবাইল নাম্বার অথবা আপনার নাম দিয়ে সেভ করে রাখবেন, ঠিক আছে? যাতে সহজে আমি মনে রাখতে পারেন সেইরকম একটা পাসওয়ার্ড দেবেন। এবার আমি যদি দেখো ওকে, আমার পাসওয়ার্ড যে পাসওয়ার্ডটা ছিলাম সেই পাসওয়ার্ডটা দেওয়ার পরে জাস্ট ওকে প্রেস করলাম। এখন কিন্তু আমার ডকুমেন্টটা চলে আসছে, ঠিক আছে? এখন আমার যদি এরকম গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে আমি পাসওয়ার্ড প্রোটেকশন দিয়ে রাখবো। যারা অফিস আদালতে থাকেন তারা হয়তো বা এই বিষয়টা একটু বুঝছেন যে আমার গুরুত্বপূর্ণ ফাইল দিয়ে অনেক বন্ধু বান্ধব আমার ডেস্কে বসতে পারে, সেক্ষেত্রে দেখতে পারে। সেক্ষেত্রে আপনি এইভাবে প্রোটেকশন দিয়ে কিন্তু রাখতে পারবেন। এখন আমরা পাসওয়ার্ড দিলাম এবং পাসওয়ার্ড তুলবো কিভাবে? আমি কিবোর্ডেতে F12 প্রেস করতেছি। তো F12 প্রেস করার পরে আমি এখানে টুলসে আসলাম, আবারও জেনারেল অপশন। এখন আমি যদি এটাকে কেটে দিই, অর্থাৎ আমি যেইভাবে পাসওয়ার্ডটা দিব ওইভাবে পাসওয়ার্ডটা রিমুভ করে দেব। এখন আমি পাসওয়ার্ডটা রিমুভ করে দিয়ে জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে সেভ বাটনে ক্লিক। তো সেভ বাটনে ক্লিক করার জন্য সেম কাজ, আমি পাসওয়ার্ড দেওয়ার সময় যেই কাজ করছি পাসওয়ার্ড তুলে দেওয়ার ক্ষেত্রে একই কাজ করব। এবার সেভ বাটনে ক্লিক করলাম। এখন আমি যদি এটাতে ক্লিক করে দিই, ফাইলে গেলাম, ফাইলে যাওয়ার পরে ক্লোজ। তো ক্লোজে আসার পরে এখন যদি আবার পুনরায় আমি ওপেন করি, দেখতে পাচ্ছেন এখন কিন্তু পাসওয়ার্ড চাচ্ছে না। পাসওয়ার্ড চাইছে? যাবে না।
এখন আমি পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে যেসব পদ্ধতি অবলম্বন বা যেসব ওয়েতে যাব, পাসওয়ার্ড তুলে দেওয়ার ক্ষেত্রে ওই একই ওয়েতে যে পাসওয়ার্ডটা তুলে দেবো। এখন আরেকটা বিষয় আছে, এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে ইনফো অপশন। তো ইনফো অপশনে আপনি যদি যান, যে আপনার যদি কোনো একটা ডকুমেন্ট প্রোটেকশন দেওয়া থাকে, এখান থেকে কিন্তু প্রোটেকশন দিতে পারবেন আপনি। আপনি যদি আপনার পাসওয়ার্ড ওখান থেকে সেভ অ্যাজ থেকেও দিতে পারবেন, আবার এখান থেকে চাইলেও দিতে পারেন। দেখেন এখানে লেখা আছে যে ইন ইন সেফটি উইথ পাসওয়ার্ড, পাসওয়ার্ড প্রোটেক্ট দিস ডকুমেন্ট। এখান থেকে ক্লিক করে আপনি কিন্তু আপনার ডকুমেন্টটাকে পাসওয়ার্ড দিতে, আমি দেখাই দিই তারপর আপনাদের। এখানে আমি 1 দিলাম, আবার সেম পাসওয়ার্ড 1 দিব, যার পর জাস্ট ওকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোটেকশন হওয়ার সাথে সাথে যে আপনার ডকুমেন্টটা প্রোটেক্ট আছে কিনা সেটি দেখার জন্য দেখতে পাচ্ছেন একটা কালার, এরকম একটা কালার হবে। আমাদের এরকম কালার আছে, আপনাদের অন্য কালার আসতে তাতে কোনো সমস্যা নেই। যদি প্রোটেকশন থাকে সেই ক্ষেত্রে অটোমেটিক এরকম একটা কালার নেবে। এখন যদি আমি সেভ করি, সেভ করার পরে যদি ক্লোজ করি ফাইলে যাওয়ার পরে, অথবা কন্ট্রোল ডাব্লিউ যদি প্রেস করেন, তো সেক্ষেত্রে একটু চলতি পেজটা বন্ধ হয়ে যাবে। এখন ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে প্রোটেকশন দেওয়ার সাথে সাথে আমি কি করলাম, সেভাজের ভিতর গিয়েও প্রোটেকশন দিতে পারলাম এবং ইনফোর ভিতর গিয়েও প্রোটেকশন দিতে পারলাম। এই জায়গায় যদি আমি ক্লিক করি, অন দিলাম, যার পরে জাস্ট ওকে দিলাম, ওকে। দেখতে পাচ্ছেন যে এই যে এখান থেকে কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে আমরা আমার ডকুমেন্টটা কিন্তু ওপেন করলাম। এখন আবার ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে ইনফো, এখন পাসওয়ার্ড তুলে দেওয়ার ক্ষেত্রে আবার এইভাবে যাবেন, এখানে ক্লিক করবেন ইনসেপ্ট উইথ পাসওয়ার্ড, এখানে যাওয়ার পরে পাসওয়ার্ডটা সিম্পলি তুলে দিয়ে জাস্ট ওকে, ওকে দেওয়ার পরে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে এখন যদি আমি আবারও ক্লোজ করি, একটু ক্লিয়ার অন, ক্লোজ করার পরে এখান থেকে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন যে অটোমেটিক কিন্তু এখানে কিন্তু আমার কোনো পাসওয়ার্ড চাইনি, সে অটোমেটিক ওপেন হয়ে গেছে। তো এখন যে আপনাদের দ্বারা যদি 15 মিনিট অথবা 10 মিনিট সময় থাকে, সিগন্যাল দেবে, আমার দ্বারা দিবে না, আমাকে একটু জানাবেন, ঠিক আছে? এমডি উজ্জ্বল ভাই এবং নোমান ভাই। হ্যালো, নোমান ভাই এবং এমডি উজ্জ্বল ভাই। জি জি জানাবনি, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন আমরা কিন্তু কয়টা শিখলাম, যে নিউ, ওপেন, ইনফো, সেভ, সেভ অ্যাজ, এবং এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা অফিস আদালতে যেটাতে কনফিউজই থাকি বা কিভাবে প্রিন্ট দেবো, সেটা হচ্ছে কিন্তু আমি যদি এখন প্রিন্ট বাটনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন যে এই যে চলে আসছে কিন্তু এখানে, এবং এখানে প্রিভিউ অপশন দেখাচ্ছে। আপনি যদি 7 ব্যবহার করেন সেক্ষেত্রে প্রিভিউ অপশন সাথে কিন্তু প্রিভিউ অপশন দেখায় না সাথে সাথে, কিন্তু 10 থেকে এইটার কিন্তু সিস্টেমটা এরকম আসছে যে 10-এ একবারে প্রিভিউ সিস্টেমটা কিন্তু দেখিয়ে দেয়। এবং এই জায়গায় 32টা পেজ আছে, দেখা যাচ্ছে নিচের দিক যদি দেখেন, আপনি যদি তাকান বা খেয়াল করেন দেখতে পাবেন যে 32টা পেজ আছে কিন্তু এখানে। এখন এই যে যে কপিস, এখানে কপিস লেখা আছে এবং প্রিন্ট অপশন আছে এবং প্রিন্টার অপশন, সেটিংস, এর প্রত্যেকটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যদি সময় থাকে। দেখেন এই জায়গায় আসার পরে আমি যদি কপিস, যে একটা ডকুমেন্ট বা একটা পেজ আমি কতবার প্রিন্ট আউট করব সেটা যদি দেখতে চাই, সেক্ষেত্রে আপনি যে কাজটি করবেন এখানে লিখে দিতে পারেন, অথবা মনে করেন আমি এখানে যদি উপরের অ্যারো যে কিটা আছে সেই অ্যারো কিতে যদি ক্লিক করেন, সেক্ষেত্রে উপর নিচে নিচে দিলে কমবে এবং উপর দিক যদি ক্লিক করেন সেক্ষেত্রে বাড়বে। এখন এই জায়গায় যদি আপনি যদি ম্যানুয়ালি লিখে দেন 10 পিস হবে, প্রতিটা পেজ 10 বার করে বের হবে, সেক্ষেত্রে 10 লিখে দেবেন। 10 লিখে দেওয়ার পরে আপনার এখানে এই কপিস অবস্থায় থাকবে। এখন এইটা হচ্ছে সবার শেষে, আপনার যদি নিচের সেটিং গুলো ঠিক থাকে সেক্ষেত্রে এইটি যদি ক্লিক করেন তাহলে আপনার প্রিন্ট প্রিন্ট শুরু হয়ে যাবে। এখন আমরা আসি যে প্রিন্টার অপশন, এখানে প্রিন্টার অপশনে আমার 2টা অপশন আছে, যেহেতু আমার এই জায়গায় প্রিন্টার সেট আপ দেওয়া নাই। আপনাদের যদি অফিস অথবা নিজস্ব যদি পার্সোনাল যদি কোনো প্রিন্টার থাকে সেক্ষেত্রে যেমন ইপসন, ক্যানন, ব্রাদার্স, এইচপি, এই ধরনের যে প্রিন্টারগুলো আছে আপনি সেট আপ দেওয়ার পরে এই জায়গায় সেই প্রিন্টারগুলোর নাম আসবে। আপনি যেটা দিয়ে প্রিন্ট দিতে চাবেন সেটার উপর জাস্ট ক্লিক করে এভাবে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দিলে ওই প্রিন্টারটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। এখন সিটিং অপশনে দেখতে পাচ্ছেন ওয়াল পেজ, প্রিন্ট কারেন্ট পেজ, কাস্টম পেজ। তো প্রিন্ট ওয়াল পেজ, প্রিন্ট কারেন্ট পেজ, কাস্টম পেজ, এগুলোর কাজ কি? এগুলোর কাজ হচ্ছে যে প্রিন্ট ওয়াল পেজ যদি আপনি ডক ফাইল ব্যবহার করেন, অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ডের ফাইল এবং পিডিএফ এর ক্ষেত্রে এবং আপনার ডক ফাইলের ক্ষেত্রে প্রিন্টারটা আলাদা হবে। তো এটা হচ্ছে কি প্রিন্ট, আমি যদি ডক ফাইল ব্যবহার করতেছি, আপনি যদি প্রিন্ট ওয়াল পেজে ক্লিক করেন, প্রিন্ট ওয়াল পেজ, সেক্ষেত্রে আপনার একটা ডকুমেন্ট, আমার যে 32টা পেজ আছে এই 32টা পেজ প্রিন্ট হওয়া শুরু হবে ধারাবাহিকভাবে। আর আপনি যদি প্রিন্ট কারেন্ট পেজ ব্যবহার করেন,
আপনি যেই পেজে কার্সার চিনেন নোমান ভাই এবং এমডি উজ্জ্বল ভাই? জি, ওই যে মাউসের মতো বা এই যে এটা এখন দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে যেটা এই যে আপ ডাউন করতেছে বুঝছেন, এই যে এটা কালো, একটু দেখায় যদি। আর ওই মিটিং এর 15 মিনিট ওটা দেখাইছে এখন। আচ্ছা দেখেন, এই যে যে কার্সারটা যে আপ ডাউন করতেছে দেখতেন, এটার নাম হচ্ছে কার্সার। এইটি যেই পয়েন্টে বা যেই পেজে থাকবে সেই পেজটা কে বলা হয় কারেন্ট পেজ। এই যে আপ ডাউন করতেছে দেখতে পাচ্ছেন, একবার ভাসতেছে একবার ডুবতেছে, এটা হচ্ছে কিন্তু কি কার্সার। এটা যে পেজে থাকবে সেই পেজের নাম হচ্ছে কারেন্ট পেজ। আর প্রিন্টের শর্টকাট কমান্ড হচ্ছে কন্ট্রোল পি, যদি প্রেস করেন সেক্ষেত্রে প্রিন্ট অপশন আপনাকে নিয়ে যাবে। তো আমরা কন্ট্রোল পি প্রেস করে এখানে চলে আসলাম। আসার পরে আপনি এখানে আমি কারেন্ট পেজ এবং কাস্টম পেজ প্রিন্ট, উজ্জ্বল ভাই এবং নোমান ভাই বোঝেন কাস্টম পেজ প্রিন্টটা কি? না, এটা বুঝিনি। এটি কাস্টম পেজ প্রিন্ট হচ্ছে যে আমার এই যে 32টা পেজ আছে, আমার ডকুমেন্টে 32টা পেজ আছে, এখান থেকে আপনার ইচ্ছা মতো পেজ, আপনার মন মতো, যে আমি 5 নাম্বার, 10 নাম্বার, 15 নাম্বার, 20 নাম্বার এরকম করে প্রিন্ট দেবো। সেই ক্ষেত্রে আপনি কাস্টম পেজ ব্যবহার করতে পারবেন। যেমন আমি যদি বলি আমি 5 নম্বর প্রিন্ট দেবো, 5, এরপরে কমা ব্যবহার করবেন, ফুল স্টপ দেওয়া যাবে না, কমা। এরপর আমি 10 নম্বর পেজ প্রিন্ট করব, দিলাম, এরপরে কমা। এখন যদি মনে হয় যে আমি আহ আহ, 31 থেকে সরি, আমি যদি বলি 25 থেকে 32 পর্যন্ত প্রিন্ট দেবো, থেকে বুঝলি মাঝখানে হাইপেন বা মাইনাস, মাইনাস যেটা বলি আমি, মাইনাস আমরা যেটা বলি সেটা হচ্ছে হাইপেন, এবং 25 থেকে 32, এটা হচ্ছে 25 থেকে শুরু হবে, 32 যে প্রিন্ট আউটটা শেষ হবে। এবং লাস্টে কোনো প্রকার ফুল স্টপ বা কমা ব্যবহার করা যাবে না, লাস্টে কোনো প্রকার ফুল স্টপ বা কমা ব্যবহার করা যাবে না। এটা হচ্ছে কাস্টম প্রিন্টের কাজ, যে আমার ইচ্ছা মতো আমার যেই যে পেজগুলো লাগবে সেই পেজগুলো আমি প্রিন্ট করতে পারবো, সেটা হচ্ছে কাস্টম প্রিন্টের কাজ। এখন এদিকে আরেকটা অপশন আছে প্রিন্ট সিলেকশন। প্রিন্ট সিলেকশন কাজ আছে, আপনি যতটুক এরিয়া সিলেক্ট করবেন ততটুক এরিয়া প্রিন্ট হবে। তো কিভাবে সিলেক্ট করবেন আমি একটু দেখাই। এসকেপ বাটন দিয়ে চলে আসলাম। যদি মনে করেন আপনি একটা ডকুমেন্টের ভিতরে নির্দিষ্ট কোনো লেখা আপনি প্রিন্ট করতে চাচ্ছেন, এভাবে সিলেক্ট করবেন, মাউসের লেফট বাটন ড্র্যাগ করে ধরে রেখে এভাবে ড্র্যাগ করে ধরে রাখবেন। ধরে রাখার পরে আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল পি অথবা ফাইলের ভিতরে যে যদি আপনি প্রিন্ট ক্লিক করেন, ফাইলের ভিতরে যে যদি প্রিন্ট ক্লিক করেন, এবার যদি আমি কাস্টম প্রিন্টে ক্লিক করে দেখতে পাচ্ছেন যে প্রিন্ট সিলেকশনটা কিন্তু আমার অ্যাক্টিভ হয়ে গেছে, এতক্ষণ কিন্তু অ্যাক্টিভ ছিল না, এখন কিন্তু অ্যাক্টিভ হয়েছে। এখন যদি আমি এটি সিলেক্ট করে দিই, আমি একটা ডকুমেন্টের ভিতরে যতটুকু এরিয়া সিলেক্ট করছি অনলি ততটুক এরিয়াই প্রিন্ট আউট হবে, অনলি ততটুকু এরিয়ায় প্রিন্ট আউট হবে। এটা হচ্ছে প্রিন্ট সিলেকশনের কাজ। এখন এই জায়গায় আসেন যে প্রিন্ট ওয়ান সাইডেড এর কাজ আছে কিন্তু কি, আমাদের যেসব প্রিন্টার এক সাইড বের হয়, যেমন এইচপির ছোট যে প্রিন্টার লেজার প্রিন্টার, এটা কিন্তু এক এক সাইড বের হয়। এবং যেগুলো ডিজিটাল প্রিন্টার অর্থাৎ আপনার বড় যে প্রিন্টার, এগুলো এপিট ওপিট একবারে বের হয়। সেক্ষেত্রে আপনি প্রিন্ট ম্যানুয়ালি ওয়ান বোথ সাইড ব্যবহার করবেন। এবং যদি এক সাইডেড ওয়ান সাইডেড প্রিন্টেড আপনার প্রিন্টার হয় সেক্ষেত্রে আপনি প্রিন্ট ওয়ান সাইড ব্যবহার করবেন। আর যদি আপনার প্রিন্টারটা এপিট ওপিট প্রিন্ট হয় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালি এই নিচের যে অপশনটা আছে এই অপশনটা সিলেক্ট করে দেবেন। এরপর সে কোলেটটা হচ্ছে যে আপনি যদি শীট আকারে প্রিন্ট করতে চান, মনে করেন আমার এই জায়গা 32টা পেজ আছে, 32টা পেজ আমি 5 জনকে দিব। এটা এটা হচ্ছে কিন্তু কি একটা শীট বা একটা ডকুমেন্ট, অর্থাৎ 32টে যে পেজটা আছে পেজটা আমি 5 জনকে দেবো, সেই ক্ষেত্রে আপনি এই জায়গায় 5 ব্যবহার করবেন। এবং এই জায়গায় আপনি কি করবেন, প্রিন্ট ওয়াল পেজ ব্যবহার করবেন, প্রিন্ট ওয়াল পেজেস। এবং সেই ক্ষেত্রে কোলেট ব্যবহার করবেন। কোলেট ব্যবহার করলে আপনার 1 থেকে 32 একবার, আবার 1 থেকে 32, 1 থেকে 32 এভাবে 5 বার প্রিন্ট আউট হবে। অর্থাৎ আপনাকে কষ্ট করে সাজিয়ে নিতে হবে না পেজগুলো, অটোমেটিক কম্পিউটারই আপনার এই ডকুমেন্টগুলো সাজিয়ে দেবে। আর যদি আপনি আনকোলেট ব্যবহার করেন সেক্ষেত্রে প্রথম পেজ 5 বার, দ্বিতীয় পেজ 5 বার, তৃতীয় পেজ 5 বার, এইভাবে আর কি প্রিন্ট আউট হয়ে বের হবে। আপনারা ম্যানুয়ালি কষ্ট করে সাজিয়ে নিতে হবে। আর যদি আপনি কোলেট ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কষ্ট করে সাজিয়ে নেওয়া লাগবে না, কম্পিউটার অটোমেটিক আপনাকে সাজিয়ে দেবে। এবার আছে
পোর্ট্রেট ওরিয়েন্টেশনটা কি, যে আমরা অনেক সময় লম্বালম্বি এবং আড়াআড়ি ভাবে, আমার এখন যে পেজটা আছে দেখতে পাচ্ছেন হয়তো বা স্ক্রিনে, যে এটা আছে লম্বালম্বি ভাবে, আমি যদি এখানে ল্যান্ডস্কেপ ব্যবহার ওটা করি মানে একাকার সাজায় দিবে বলতে হচ্ছে 1 থেকে 32 পর্যন্ত বের হবে একবার, তারপর আবার 1 থেকে 32। জি 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 ভাই, এটা এটা আছে কোলেটেড কাজ। আর আনকোলেটেড কাজ আছে, আপনি যদি 5 বার কমান্ড দিছি আমি এই জায়গায়, তো প্রথম পেজ 5 বার, দ্বিতীয় পেজ 5 বার, তৃতীয় পেজ 5 বার, চতুর্থ পেজ 5 বার, এরকম 5 5 বার করে বেরোবে। আর আপনি যদি কোলেট আকারে দিন তাহলে 1 থেকে 32 একবার, 1 থেকে 32 এরকম 5 বার বেরোবে শীট আকারে। ক্লিয়ার? জি বুঝেছি। এটা হচ্ছে কোলেটের, আপনার কোলেটের কাজ এবং আনকোলেটের কাজ। দেখেন এই জায়গায় আসার পরে আমি যদি পোর্ট্রেট ওরিয়েন্টেশনে ক্লিক করি, তো পোর্ট্রেট ওরিয়েন্টেশন মানে, পোর্ট্রেট মানে লম্বালম্বি, আর ওরিয়েন্টেশন মানে আর রোটেট। তো এই জায়গায় আসার পরে আমি যদি ল্যান্ডস্কেপ দিই, দেখতে পাচ্ছেন যে আড়াআড়ি হয়ে গেছে কিন্তু পেজটা, দেখতে পাচ্ছেন হয়তো ভাই স্ক্রিনে, দেখতে দেখা যাচ্ছে নোমান ভাই এবং এমডি উজ্জ্বল ভাই? জি দেখা যাচ্ছে। আচ্ছা, এটা যদি আমি পোর্ট্রেট করি সেক্ষেত্রে লম্বালম্বি ভাবে চলে আসবে। এখন এই জায়গায় আসেন, যে আমাকে সবচেয়ে বহুল পরিচিত যে আমরা পেজ ব্যবহার করি অফসেট পেপার, সেটা হচ্ছে A4 সাইজ বেশি ব্যবহার করি, এবং দলিল পর্চার ক্ষেত্রে আমরা লিগ্যাল সাইজ ব্যবহার করি। দেখবেন লিগ্যাল সাইজ, যেহেতু আমার 21 আপডেট সপ্তাহে সিএম লেখা আছে, সেন্টিমিটারে কনভার্ট করা আছে, আপনারা যদি ব্যাকডেট ব্যবহার করেন এটা ইঞ্চি লেখা আসবে। তো এই লিগ্যাল সাইজ এবং A4 সাইজ এই দুইটা আসলে সবচেয়ে জনপ্রিয় বেশি, এবং A4 সাইজের যদি ছোট হয় তাই সেক্ষেত্রে আমরা A5 ব্যবহার করি। তো A5টা তেমন একটা চলে না, A4 এবং লিগ্যাল চলেই বেশি। তো আপনাদের প্রয়োজনীয় সুবিধাতে আপনারা যদি A4 বা লিগ্যাল যেটাই ব্যবহার করতে, বা লিটার সাইজ, লিটার এবং A4 এটা একই সাইজের পেজ। এই যে লিটার, লিটার পেজ এবং A4 সাইজ এই দুইটা কিন্তু একই সাইজের পেজ। তো আপনারা A4 এ ব্যবহার করতে পারেন, লিটারে ব্যবহার করতে পারেন। আর লিগ্যাল সাইজ আছে দলিল পর্চা, যে বড় কাগজগুলো লম্বা, ওটা হচ্ছে লিগ্যাল সাইজ। আপনাদের প্রয়োজন মতো আপনারা এখান থেকে যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, যেটা আপনাদের প্রয়োজন হবে। এরপরে আসেন হলো নর্মাল মার্জিন। তো মার্জিনটা আমরা অবশ্যই জানি, যে আমরা যখন এক্সাম হলে গেছি আমাদের স্কেল দিয়ে আমরা কিন্তু পেজের কিছু অংশ বাদ দিয়ে তারপরে কিন্তু আমরা লিখছি। তো এইটা হচ্ছে মার্জিন বিষয়টা হচ্ছে ওইরকম, যে আপনি যদি এই জায়গায় আসেন, আসার পরে আপনার যদি এখান থেকে যদি কোনো মার্জিন চুজ হয় তাহলে নিবেন, নাহলে কাস্টম মার্জিন, এখানে কাস্টম মার্জিন আছে, এখানে ক্লিক করবেন, এবং টপ, টপ, বটম, লেফট, রাইট। তো টপ আছে পেজের উপরের অংশ, আমি যদি এখান থেকে আমি যদি 5 সেন্টিমিটার করে দিই, এখন এই জায়গায় ক্লিক দিই, দেখতে পাচ্ছেন এই জায়গা কিন্তু অনেক অংশ সরে আসছে কিন্তু নিচের দিক। আমি যদি একে 10 করে দিই, দেখেন টপের তে 10 সেন্টিমিটার করে দিই, এবং এই জায়গাতে আমি যদি একে ক্লিক করে দেখতে পাবো অনেক অংশ কিন্তু ছেড়ে দিয়েছে টপ। এবং বটম, বটম আছে নিচের, নিচের থেকে যদি আমি পেজের মার্জিন ছেড়ে দিই সেক্ষেত্রে এখানে বটম ব্যবহার করবেন। লেফট এবং রাইট আপনাদের পছন্দ মতো যেটা হয় সেই সাইজ অনুযায়ী কিন্তু আপনারা এই জায়গায় ব্যবহার করতে পারবেন কাস্টম ভাবে। এরপর আসেন যে গার্ডার পজিশন, গার্ডার যে পজিশনটা আছে এই পজিশনটা আপনি সবসময় লেফট রাখবেন, অর্থাৎ আমার লেফট থেকে কিন্তু আমার লেখাটা শুরু হবে, এই জন্যই এই সবসময় লেফট রাখবেন। এখানে কোনো টপ বা বটম ব্যবহার করার দরকার নেই, এখানে জাস্ট লেফট যা আছে তাই। আমরা যে অপশনটা যে পেজটা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করছিলাম, এটা এখান থেকে আমরা কিন্তু করতে পারবো, যে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ দেখতে পাচ্ছেন, এখান থেকেও কিন্তু আমরা পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ করতে পারবো। এখানে আসে, আসার পরে কাস্টম মার্জিন, এখানে আসার পরে পোর্ট্রেট এবং ল্যান্ডস্কেপ এখান থেকে করা যাবে, এই যে দেখতে পাচ্ছেন। ওকে, আচ্ছা, এখানে আসার পরে আপনি আরেকটা জিনিস পেপার, এখানে পেপার সাইজ দিতে পারবেন, এবং আপনার যদি কোনো পেপার সাইজের মাপ যদি মনে থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে কাস্টম ভাবে লিখেও দিতে পারবেন, যে একটা পেপার সাইজের মাপ এতটুকু হতে পারে বা এতটুকু আমি জানি, তো সেক্ষেত্রে আপনি এখানে কাস্টম ভাবে কিন্তু লিখে দিতে পারবেন। আমরা যারা গ্রাফিক ডিজাইনার তাদের সাইজটা কিন্তু খুব মনে থাকে যে কোন পেপারের কি সাইজ, আমরা কাস্টম ভাবে এই জায়গায় লিখে দিই। তো আপনাদের যদি কোনো পেপার সাইজ মনে থাকে এখানে কাস্টম ভাবে লিখে দিতে পারবেন, সমস্যা নাই। এরপরে আসেন, যে আমরা যে কাজগুলো এখন এতক্ষণ করেছি, যে পেজ সেটআপ অপশন, তো পেজ সেটআপে যদি আমি ক্লিক দিই তার আগে দেখাই ওয়ান পেজ পার শিট। তো ওয়ান পেজ পার শিটের কাজ হচ্ছে কিন্তু কি, যে আপনার প্রতিটা পেজে এক এক শিটের লেখা আসবে, সেটা হচ্ছে ওয়ান পেজ পার শিট। এখন যে সিটিং অবস্থা আছে প্রতিটা পেজে আলাদা আলাদা যে লেখা আছে প্রতিটা পেজে কিন্তু আলাদা আলাদা ভাবে আসবে, এটা হচ্ছে ওয়ান পেজ পার শিট। আপনি যদি এখানে 2 পেজ পার শিট, তাহলে 2 পেজের লেখা একটা পেজের ভিতরে আসবে। 4 পেজ পার শিট, তো 4টা পেজের লেখা এক পেজে আসবে। এবং 6 পেজ পার শিট, এভাবে 16টা পেজ একটা পেজের ভিতরে আপনি করে প্রিন্ট আউট করতে পারবেন। এটা হচ্ছে আপনার যে শিটের ব্যাপার বা প্রিন্টের ব্যাপার। অনেক সময় দরকার হয় যে 2 পেজের লেখায় এক পেজে প্রিন্ট করা দরকার, সেক্ষেত্রে আপনি এখানে চুজ করে
জাস্ট এখানে যদি আপনি ক্লিক করেন যে 2 পেজের লেখা 1 পেজে দেখা যাবে। তো এটা আপনি এই জায়গায় প্রিভিউ দেখতে পারবেন না। তো প্রিভিউ দেখতে না পারলে কি করবেন, আপনি যখন প্রিন্ট আউট করবেন প্রিন্টার দিয়ে, তখন কিন্তু সেই জিনিসটা দেখতে পারবেন যে আপনার 2 পেজের লেখায় 1 পেজে প্রিন্ট হয়েছে। তো এটা ছিল প্রিন্টের বিষয়। এখন আপনাদের যে ইয়াটা, আমাদের যে ওয়েবসাইট বা টাইপিং এর যে বিষয়, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি। এবার আমরা আচ্ছা এখানে আসি। আসার পরে বাংলা ইংলিশ টাইপিং কোথা থেকে শিখবেন? আমাদের যে ওয়েবসাইটটা আছে, এই ওয়েবসাইটের এখনো আমরা কাল পরশুর ভিতরে দিয়ে দেবো, যারা অ্যাডমিট হবে তাদের এই অপশনটা দিয়ে দেবো আমি। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে ইন্ডেক্স অপশনটা, আপনাদের লিঙ্ক দিয়ে দেবো আমাদের যারা অ্যাডমিট হবেন। দেখতে পাচ্ছেন যে বাংলা কিন্তু লেখা আছে। অবশ্যই আপনার বিজয় 52 সেট আপ থাকতে হবে, এটা লিখতে হলে বিজয় 52 সেট আপ থাকতে হবে। এবং এই যে ড্রপ ডাউন যে অপশনটা, এমডি উজ্জ্বল ভাই এবং নোমান ভাই দেখতে পাচ্ছেন? জি পাচ্ছি। আচ্ছা, এখান থেকে আপনারা যে এই যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ যুক্তবর্ণ টাইপিং প্যারাগ্রাফ টাইপিং, এখানে ক্লিক করলে আপনার অটোমেটিক কিন্তু প্যারাগ্রাফ টাইপিংটা চলে আসবে। এখান থেকে আপনি যদি ইংলিশ টাইপিং চান, এখানে ক্লিক করবেন, জাস্ট ইংলিশ টাইপিং চলে আসবে। এবং ট্রাই এগেইনে যদি ক্লিক দেন, প্রত্যেকবার কিন্তু নতুন নতুন ওয়ার্ড আসবে। এখান থেকে আপনি জাস্ট এখানে এভাবে কিন্তু কিবোর্ড থেকে কিন্তু আপনার টাইপ করতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যে ভুল গেলে কিন্তু অটোমেটিক যে কতগুলো মিস্টেক করছেন সেটা কিন্তু দেখা যাবে, যে কতটা মিস্টেক করছেন অটোমেটিক উঠে আসবে। এবং ওয়ার্ড পার মিনিট, মানে একটা কত সেকেন্ডে বা কত মিনিটে আপনি একটা অক্ষর তুলতেছেন সেটা কিন্তু দেখা যাবে। এবং আপনি কতগুলো ওয়ার্ড লিখছেন সেটা কিন্তু এ জায়গায় আসবে। এবং আপনার টাইম ডিউরেশন কত, এটা কাউন্ট ডাউন হবে। অর্থাৎ 300 মিনিট 300 সেকেন্ড দেওয়া আছে, অর্থাৎ 5 মিনিটের মতো দেওয়া আছে। আপনারা এখানে অটোমেটিক কিন্তু এই যে নিজের ইচ্ছায় কিন্তু লিখতে পারবেন। এখানে যাতে আমরা এ ডাবল এল ওয়াল, এ ডাবল এল, এভাবে কিন্তু এস কে, এভাবে কিন্তু আপনারা টাইপিংটা করতে পারবেন। কিন্তু আমাদের এই ওয়েবসাইটে যারা অ্যাডমিশন হবেন তারা এই সুযোগটা কিন্তু পাবেন। এরপরে আপনি এখানে বাংলা ইংরেজি যত প্রকার টাইপিং আছে, বাংলা ইংরেজি যে টাইপিং সিস্টেমটা, প্রত্যেকটা টাইপিং সিস্টেমটা কিন্তু আপনি এখান থেকে কিন্তু নিয়ে নিতে পারবেন। তো আমরা যদি এখানে আসি যে সিলেক্ট ইউর টাইপিং, একটু ব্যাকে আসি। আচ্ছা, এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে প্যারাগ্রাফ টাইপিং বা ইংরেজি টাইপিং, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ টাইপিং, এখানে যদি ক্লিক করি, এখানে এখন আমরা লঞ্চ করি নিয়ে এখন একটু কাজ বাকি আছে এই জায়গায়। তো এটা কাজ শেষ হলে আমরা আমাদের ওয়েবসাইটে আপলোড করে দেবো। সেখান থেকে আপনারা এই টাইপিংটা নিজের ইচ্ছায় ল্যাপটপ নেট কানেকশন দিয়ে ল্যাপটপ অথবা ডেস্কটপে যে কোনো জায়গায় টাইপ করতে পারবেন। এবার যদি আপনারা যদি এখানে ইংলিশ বাংলা টাইপিং করবেন, প্র্যাকটিস করবেন এখানে। এবং আত্রা খাওয়া অবশ্যই জানেন যে সেমিকোলন থেকে আপনার ডান দিকে সেমিকোলন এবং বাম দিকে এ, ওই কেনি অ্যাঙ্গেলটা রাখবেন এবং জি এবং এইচটা ফাঁকা থাকবে। মাঝখানে সিরিয়ালে জি আর এইচটা ফাঁকা থাকবে। আপনারা এইভাবে আদ থেকে কিন্তু টাইপিংটা করবেন। প্রথমে ইংলিশটা ট্রাই করবেন, এখানে আসার পর আপনি ইংলিশ টাইপিং দিবেন। ইংলিশ টাইপিং দেওয়ার পর আপনি ট্রাই, ট্রাই অ্যাগেইন, এভাবে ট্রাই অ্যাগেইন দেওয়ার পরে প্রত্যেকবার নতুন নতুন যে ইয়াগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পাবেন। এখান থেকে টাইপ করবেন, টাইপিং যদি স্পিড বাড়াতে চান আমাদের এই ওয়েবসাইটে এসে কিন্তু স্পিড বাড়াতে পারবেন। এরপরে আসেন যে আপনাদের যে ওয়েবসাইটটা দিছিলাম, যে ওয়েবসাইটে আপনাদের সফটওয়্যারগুলো আপনারা ডাউনলোড করবেন, সেটা আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো আমি একটু দেখাই দিই আপনাদের। এই যে আমাদের যে অফিস অ্যাপ্লিকেশন যে গ্রুপটা আছে, এই গ্রুপে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডেসক্রিপশন আছে অফিস অ্যাপ্লিকেশনে, আমি একটু উপর দিকে আসি। আচ্ছা, এখানে আসবেন, আসার পরে ডেসক্রিপশনে আসবেন, শো মোর। এখানে আসার পর দেখতে পাচ্ছেন যে এই যে যে আমাদের অ্যাডমিশন লিংক, এই অ্যাডমিশন লিংকে ক্লিক করলে কিন্তু সরাসরি, অথবা আমাদের ওয়েবসাইটে আসবেন, এখানে যদি ক্লিক করেন সরাসরি আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা, এই জায়গায় আমার নাম্বার এবং ইমেল নাম্বার, ইউটিউব চ্যানেল সবগুলো দেওয়া আছে। এবং কোন কোন টাইমে আপনারা আমাদের সাথে কথা বলতে পারবেন সরাসরি, সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত। এবং এই জায়গায় আসে আপনি অ্যাডমিশন হতে চাইলে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের একটা এই জায়গাটা আপনি ছবির উপর ক্লিক অথবা অ্যাডমিশন নাওতে ক্লিক করার পরে এই জায়গায় আপনার যে বিস্তারিত একটা জিমেইল চাবে, জিমেইলটা লগ ইন করে নেবেন। আমি জিমেইলটা লগ ইন করে দেখাচ্ছি। ওকে, আচ্ছা, এটা আমার ভেরিফিকেশন আছে, যে টু স্টেপ ভেরিফিকেশন চালু করা। আমি একটু ব্যাকে আসি। এই জায়গাতে আসার পরে যে অ্যাডমিশন যে ইয়াটা আছে এটাকে আমরা, ওকে, এটা একটু কপি করে আমার যে একটা ইয়ে আছে সেটার ভিতরে নিয়ে যাবেন। একটা যে জিমেইল লগ ইন করা আছে সেটার ভিতরে নিয়ে আপনাকে একটু দেখিয়ে দিই। আপনারা অবশ্যই আপনাদের যে জিমেইল আইডিটা আছে ওটা লগ ইন করে রাখবেন। কলটা এখন যেহেতু বন্ধ হয়ে যাবে স্যার। জি ভাই,
কল বন্ধ হয়ে যাবে মিটে। কয় মিনিট আছে? শেষ মিনিট। আহ, আচ্ছা আপনারা ওই যে জি ভাই, জয়েন হলাম তো। সবাই জয়েন হয়েছেন? এখন আপনাদের যে বিষয়টা দেখাতে চেয়েছিলাম জি ভাই। যে আচ্ছা মেহেদি ভাই এত দেরি কেন ভাই? ভাই আমি ছিলাম, ওই যে আপনার ওইটাই শো করে নাই, আগেরটাও ছিলাম, আহ, পরে যখন ছিলাম। আচ্ছা দেখেন আপনারা এই যে যে ওয়েবসাইটের লিঙ্কটা আমার এই যে হোয়াটসঅ্যাপের যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনের ভিতর কিন্তু পাবেন। এখানে আসার পরে যখন ক্লিক করবেন এতে মোর অপশনে আসবেন এবং অ্যাডমিশন লিংক এবং ওয়েবসাইট, এখানে ওয়েবসাইটে ক্লিক করলে সরাসরি আপনাদেরকে এরকম একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। আচ্ছা এই জায়গায় অ্যাডমিশন লিংকে যদি আমি ক্লিক করি যে ভাই এরকম নিয়ে আসবে। হ্যালো। আপনি হোমে আসার পরে আমার সম্পর্কে যে বিস্তারিত যে ইয়াটা আছে, আমার হ্যালো ঠিকানা এবং ভাই। সবগুলো আমরা কি কি সার্ভিস দিই সেগুলো পাবেন এবং অ্যাডমিশন হওয়ার জন্য আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা সরাসরি এখানে যে অপশনটা আছে যে অ্যাডমিশন, আমি এটাকে একটু আমার অন্য একটা ব্রাউজার ওপেন করি। আচ্ছা এই যে এইরকম আসবে। আসার পরে আপনারা এখান থেকে অ্যাডমিশনে ক্লিক করে জাস্ট এখানে ক্লিক করবেন এই ছবির উপর, অথবা এই যে অ্যাডমিশন নাও এখানে ক্লিক করে আপনারা এই যে এরকম একটা ফর্ম পাবেন। এই ফর্মটা একটু কেয়ারফুলি আপনারা এই পুরো ফিল আপ করবেন সার্টিফিকেট অনুসারে। আপনাদের জিএসসি অথবা এসএসসি, সর্বনিম্ন হচ্ছে জিএসসি এবং সর্বোচ্চ এসএসসি, এর নিচে থাকলে সমস্যা নাই, কিন্তু এসএসসির উপরে কেউ এসএসসির যে ইয়াটা আছে সেটা কিন্তু দেবেন। আচ্ছা এখানে আসার পরে আপনার এই যে যাদের যে জিএসসি অথবা এসএসসি যে ইয়াটা আছে তারা জিএসসি অথবা এসএসসি যে কোনো একটা চুজ করবেন। আর যারা নিচে আছেন, যারা ছোট, তারা অবশ্যই আপনারা যারা আছেন সবাই জিএসসি এবং এসএসসি অলরেডি পাস করছেন, আপনারা জিএসসি অথবা এসএসসি যেটাতে ফর্ম ফিল আপ করবেন সেটাতে এটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পাশের সন এবং বোর্ডের নাম, জিএসসি অথবা এসএসসির যে রোল নম্বরটা আছে সেই রোল নম্বরটা দিবেন, রেজিস্ট্রেশন নম্বর, প্রাপ্ত জিপিএ, ধর্ম, কোর্সের নাম, এখানে এখানে যে ছবি
ছবি দেবেন 144 পিক্সেল বাই 192 পিক্সেল। আপনি যদি এই জায়গায় ক্লিক করেন, আপনার যে ছবির সাইজটা সেটা কিন্তু আপনার রিসাইজ এখানে রিসাইজ করে নেবেন। আপনার ছবিটা এখানে সুস ফাইল, এখানে ক্লিক করে আপনার ফোন অথবা মোবাইল অথবা ল্যাপটপ থেকে এরকম একটা ছবি যদি নেন, আমি একটা ছবি নিয়ে দেখাই আপনাদের, এরকম একটা ছবি। এই ছবি হাইট দেবেন হলো 144, মানে হোয়াইট 144, এবং হাইট 192। তো 92 দেওয়ার পরে আপনি রিসাইজ ইমেজ এখানে ক্লিক করবেন। তো রিসাইজ ইমেজ দেওয়ার পরে আপনার এখানে ডাউনলোড অপশন চলে আসছে, যে ডাউনলোড করে পরে এখানে আপনারা আপলোড করে দেবেন। যে এই জায়গায় ফাইল অ্যাড ফাইল এখানে আপলোড করে দেবেন, এবং আপনারা যেভাবে বিকাশ অথবা নগদ যেভাবে পেমেন্ট করতে চান সেই ওয়েটা এই জায়গায় সিলেক্ট করবেন, এবং লাস্টের নগদ অথবা বিকাশের যে লাস্ট নাম্বারটা সেখানে এখানে দিয়ে দেবেন, এবং আপনাদের সাথে যোগাযোগের যে নম্বরটা সেটা দেবেন, এবং এই ঠিকানাটা, অর্থাৎ আমরা যে সার্টিফিকেটটা দেবো এই ঠিকানা অনুযায়ী কিন্তু আপনার কাছে সার্টিফিকেট যে মূল কপি সেই মূল কপিটা কিন্তু আপনাদের কাছে যাবে। এই ঠিকানাটা একটু ভালোভাবে পূরণ করে দেবেন, যাতে সঠিক ঠিকানা দিলে আপনার সঠিক ঠিকানা আপনাদের কুরিয়ার মাধ্যমে পাঠিয়ে দিব আমরা, যাতে সেই ঠিকানাটাই দিবেন, যেটা স্থায়ী ঠিকানা বা আপনাদের পার্মানেন্ট ঠিকানা সেই ঠিকানা দেবেন, যাতে কুরিয়ারে আপনাদের সার্টিফিকেটটা গেলে আপনারা যাতে সরাসরি সংরক্ষণ করতে পারেন। আচ্ছা, এটা ছিল আমাদের যে অ্যাডমিশনের যে ফর্মটা, সেই ফর্মটা পাবেন এখানে। এরপরে আমরা যদি সফটওয়্যার ক্যাটাগরি, আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ শিখাবো আপনাদের, যেমন সফটওয়্যার, এখানে যদি ক্লিক করেন সফটওয়্যার, দেখতে পাচ্ছেন তো অফিস 21, এখানে ক্লিক করে সরাসরি আপনারে গুগল ড্রাইভের লিঙ্কে নিয়ে যাবে। ফটোশপ 8.0 এখানে ক্লিক করলে গুগল ড্রাইভের লিঙ্কে নিয়ে ওখানে থেকে আপনার ডাউনলোড করে নেবেন। এরপর সে বিজয় বা অন্য যদি আপনাদের সেট আপ থাকে তো ভালো, না হলে এখান থেকে ডাউনলোড করে সেট আপ করে নেবেন। আর এইগুলো কিভাবে সেট আপ করবেন, এখানে আসবেন, এই যে সফটওয়্যার অ্যান্ড উইন্ডোজ এটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওগুলো পাবেন, এই ভিডিও দেখে দেখে আপনারা ইনস্টল করে নেবেন। এবং উইন্ডোজ 10, উইন্ডোজ 11 সেট আপের জায়গায় আরও কিছু আসবে আপনাদের জন্য, আর এই জায়গায় আরও কিছু আসবে। আপনাদের যে অ্যাপসটা দিব আমি সেই অ্যাপসটাও কিন্তু আপনারা পাবেন এই জায়গায়। যে অ্যাপসের ভিতরে যেসব কিছু আপনাদের অলরেডি অ্যাপসের ভিডিও কিন্তু আমি আপনাদের গ্রুপে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নেবেন যে অ্যাপসের ভিতরে কি কি আসে, সেইগুলো কিন্তু দেখতে পারবেন ওখান থেকে। তো এই ছিল যে আজকের যে ক্লাসের যে মূল বিষয়টা, যে আপনার ফ্রি ক্লাস আজকেও করালাম আপনাদের। তো যদি আপনাদের আমার ক্লাস ভালো লাগে বা আপনারা যারা ভর্তি হতে ইচ্ছুক তারা এই ফর্ম পূরণ করে আমার সাথে যোগাযোগ করে ভর্তি হবেন, এবং বিস্তারিত আমরা কালকে আবার আপনাদের ক্লাস করাবো। যারা অ্যাডমিশন হবেন তাদের আমরা ক্লাস করাবো, কাল থেকে শুরু হবে তাদের ক্লাস। এবং প্রত্যেকটা ক্লাসের ভিডিও টিউটোরিয়াল আপনারা আপনাদের যে অ্যাপসটা দেওয়া হবে অ্যাপসের ভিতরে যে ইয়াটা আছে, ভিডিও ক্লাস বা ক্লাস ভিডিও, সেই ভিডিওর ভিতরে প্রত্যেকদিন ক্লাস প্রত্যেকদিন আপলোড করে দেওয়া হবে। মেহেদি ভাই এবং এমডি উজ্জ্বল ভাই। আমিনুল ভাই, হ্যাঁ। ভাই আমার তো স্ক্রিন দেখা যাইতেছে না। ওই যে কালকে একদিন কইলো না ওরকম হইছে দেখা। এখন দেখা যায় স্ক্রিন এখন? না দেখা যাইতেছে না। আচ্ছা, ল্যাপটপ রিজয়েন, দেওয়া রিজয়েন হলেও দেখা যায় না। রিজয়েন না। হ্যাঁ হ্যাঁ, নতুন করে আবার জয়েন হন, দেন হয় কিনা। আচ্ছা দাঁড়ান। এমডি উজ্জ্বল ভাই, জি ভাই। এখন আমার ক্লাস আপনার দ্বারা কিরম লাগলো সেটা একটু ফিডব্যাক দিন। না, আপনার ইয়া ভালো আছে, ঠিক আছে। জি। আচ্ছা, আমরা হ্যাঁ তো দেখা তো যায় না। একবারে নতুন, ঠিক আছে, হালকা পাতলা কিছু পারি। জি এখন একবারে নতুন অবস্থা থেকে আমাদের শুরু করতে হবে, একবারে প্রথম থেকে জানি না কিছু, পারলেও সেটা না জানি না ভাবেই শুরু করতে হবে। ভাই, আমরা এই যে প্রথম থেকে একদম প্রথম থেকেই শুরু করব, সমস্যা নাই, এবং প্রত্যেকটার ভিডিও রেকর্ড আপনারা পাবেন আপনাদের। এবং এখান থেকে না বুঝলে আপনারা আমাদের সরাসরি কথা বলবেন, অথবা আপনাদের যে ভিডিওটা দেওয়া হবে সেই ভিডিও দেখে দেখে আপনারা পুনরায় আবার রিভিশন ক্লাস করবেন, সমস্যা নাই। আর যদি কোনো সমস্যা থাকে প্রতি বৃহস্পতিবারে আপনাদের রিভিশন ক্লাস নেওয়া হবে, যে কে কতটুকু পারলেন বা কতটুকু বুঝলেন সেটা রিভিশন ক্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। মেহেদি ভাই, হ্যাঁ ভাই। স্ক্রিন দেখা যায় না ভাই? না ভাই, আপনি কি ফোন দিয়ে ঢুকছেন না ল্যাপটপ দিয়ে ঢুকছেন? ফোন দিয়ে ঢুকছি। তো ফোন দিয়ে স্ক্রিনটা একটু ঝামেলা আছে, ফোনে স্ক্রিন দেখা যাচ্ছে না, বুঝছেন? আচ্ছা দাঁড়ান, ল্যাপটপ দিয়ে আমি ঢুকি দিই। ল্যাপটপ দিয়ে জয়েন করেন, স্ক্রিনে দেখা যাবে, সমস্যা নাই। এমন এমডি আচ্ছা উজ্জ্বল ভাই, ল্যাপটপে ভাই
গেটিং রেডি। হ্যাঁ, এমডি উজ্জ্বল ভাই, জি জি। এখন কি আপনি আমাদের ক্লাসে বা কোর্সে ইনরোল হবেন কিনা এটা একটু যদি বলতেন। তা আশাবাদী আমি। দাদা এখন যদি আশাবাদী হন তাহলে আমরা তো কালকে থেকে মনে করেন ক্লাস শুরু করবো। আজকেও যেহেতু আপনাদের ফ্রি ক্লাস করালাম, কালকে তো আর ফ্রি ক্লাস আমরা করাতে পারবো না, বুঝছেন। কালকে থেকে আপনাদের যারা ভর্তি হবেন তাদের জন্য মনে করেন আমরা ফুল ক্লাস শুরু করে দেবো। আচ্ছা, একটু ঠিক আছে, কালকে যেহেতু রাত্রেই করবেন, কালকে আমি দিনে একটু আপনার সাথে তাহলে একটু কথা বলবো। ঠিক আছে বলো, পার্সোনালি। আচ্ছা ভাই, ঠিক আছে। হ্যাঁ মেহেদি ঠিক ভাই, আছে, স্ক্রিন দেখা যায়? আমি তাহলে আনিস ভাই একটু বের হলাম, হ্যাঁ। আচ্ছা ভাই, কালকে যোগাযোগ করুন, সমস্যা না। কালকে 9টায় আবার ওকে। ক্লাস হবে, সমস্যা না। যারা ভর্তি হবেন তাদের ক্লাস 9টা থেকে হবে। আমার এই ওকে, ক্লাসে আসসালাম। 5 জন ভর্তি হলে সমস্যা না, আমার যদি 5 জন ভর্তি হয় তাতেও আমি ক্লাস করাবো, আমার তাতে কোনো সমস্যা নেই। হ্যাঁ মেহেদি ভাই, স্ক্রিন তো এটাই তো হইতেছেই না, আরে ঢুকতেছে না এটাই, ল্যাপটপ হয়েছে বুঝছেন। ভাই, স্ক্রিন দেখা যায়? না, ল্যাপটপও দেখা যায় না। ও, এটা সেকেন্ড কি স্ক্রিন, আমি স্ক্রিন শেয়ারটা দেই নেই, এই জন্য হয়তো বা দেখা যাচ্ছে না। আমি স্ক্রিন শেয়ারটা অফ করে রাখছি, বুঝছেন। ও ও ও, বুঝছি বুঝছি, তাহলে স্ক্রিন তো। শেয়ারটা দেই নেই, এই জন্য হয়তো বা আপনি স্ক্রিনটা দেখতে পারতেছেন না। আমি যদি স্ক্রিন শেয়ারটা দেই সেই ক্ষেত্রে আপনি দেখতে পাবেন না। ওই তো বললাম না যে আমার স্ক্রিন শেয়ারটা অফ করে রাখা। ও, আস্তে আস্তে, এই যে সমস্যা নেই। এবার দেখা যাচ্ছে সম্ভবত। হ্যাঁ হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। স্ক্রিন শেয়ার অফ করে রাখছিলাম, বুঝছেন, এই কোনার সাথে কথা বললাম। এখন মেহেদি ভাই, আপনি ক্লাস সম্পূর্ণ করছেন কি না আজকে? হ, মানে সম্পূর্ণ বলতে কি, আগে একটু বুঝছি। রেকর্ডেড ভিডিও আমি দিয়ে দেবো এই গ্রুপে, যারা ভর্তি হবেন ভর্তি হতে পারেন, সমস্যা নাই। আর এখানে এই ক্ষেত্রে ভর্তি হওয়ার ক্ষেত্রে জোর জবরদস্তি করার কিছু নাই, যাদের ভালো লাগবে তারা ভর্তি হবেন। আর যারা করবেন না তাদের তো আলাদা ব্যাপার স্যাপার, না ভাই, কথা আমি বুঝছেন। যে ভর্তি হবো, বুঝছেন, এখন হ্যাঁ, কি কালকে থেকে যদি একজনের ক্লাস নেবেন না? আমার যদি একজন কে ভাই, আমার যদি একজন আয়াতক্ষণ যদি হয় তাও আমি ক্লাস করাবো। আমি যেহেতু অনলাইনে ক্লাস করাবো বলছি, যদি আমার একজন ভর্তি হয় আমি একজনই করাবো। আমার যদি 10 জন ভর্তি বা 7 জন ভর্তি হয়, আজকে 9টার সময় ক্লাস ক্লাস নিতে পারি না, আপনার তো বললাম যে ক্লাস নিতে পারি নাই। হুম। এই জন্য আমার ক্লাস 10টার সময় আর কি আচ্ছা, আপনারে ওই যে লিঙ্ক দিলাম, বুঝছেন। কালকে যে রবিউল ভাই নামে একজন যে করলো, উনি উনি উম, কি আর কিছু বলছে, আপনার সাথে কথা হয়েছে? বুঝি নাই মেহেদি ভাই। রবিউল ভাই কালকে যে ক্লাস করলো না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। উনি কি আর নক দিছিল আপনাকে? না, উনি ভর্তি হবে বলছে, উনি একটু সমস্যা আছে, ভর্তি হবে না আর কি, সেটা বলছে। কিন্তু 9টার সময় জয়েন হওয়ার কথা ছিল, কিন্তু 9টার সময় তো লিঙ্ক দিতে পারিনি। ও, আর বুঝছি আমি বুঝছি। কালকে 8টা অথবা 8:30টার দিকে হয়তো বা আমি ক্লাস শুরু করব। যারা ভর্তি হবে ওই 8:30টার ওই সময় কথাবার্তা ফর্ম হবে, এবং 9টা যারা কালকে ভর্তি হবে 9টার সময় তাদের ফুল ক্লাস শুরু হয়ে যাবে, বুঝছেন। কালকে থেকে আর কি ফুল ক্লাস করাবো সবাই, যারা ভর্তি হবেন। আচ্ছা ভাই, আমি যে ভর্তি হয়ে যাবো, সমস্যা নেই, কালকে দিনের ভিতরে অথবা রাত্রের ভিতরে হইলে। আচ্ছা, যে সময় ভর্তি হবেন সমস্যা না, আমাদের যে গ্রুপের ডিসক্রিপশন দেওয়া আছে, বুঝছেন, গ্রুপের ডিসক্রিপশনে ওই সরাসরি অ্যাডমিশন ফর্মে যেতে পারেন, অথবা আপনি আমাদের যে ওয়েবসাইট আছে ওখান থেকে অ্যাডমিশন নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবং ভাই টাকাটা একটু কষ্ট যখন, করে একটু আরেকটু দেখাই দিলে মানে ভালো হতো। আচ্ছা আমি দেখাই দিই, ক্যামেরা। দাঁড়ান, এই জায়গায় আসার পরে আমি আমার হোয়াটসঅ্যাপে যাই। হোয়াটসঅ্যাপে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পর আপনাদের এটা যে এই যে সহজ অফিস বলবো। অ্যাপ্লিকেশন গ্রুপ দেখছেন, হুম হুম। মেহেদি ভাই, হ্যাঁ হ্যাঁ। এই যে হোয়াটসঅ্যাপ যে গ্রুপ, এই গ্রুপের এই জায়গায় উপরে যে টাইটেলটা আছে এখানে ক্লিক করবেন। হুম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এই যে ডেসক্রিপশন পাইছেন, এই যে আমাদের কোর্স সমূহ, হ্যাঁ হ্যাঁ। এখানে আসার পরে ক্লিক করবেন। ক্লিক করার পরে সরাসরি অ্যাডমিশন ফর্মে যাইতে পারেন, অথবা আপনার যদি হুম সফটওয়্যার যদি ডাউনলোড করা না থাকে, আপনি এখান থেকে ক্লিক করে, এখান থেকে হুম যদি আমি ক্লিক করি, আচ্ছা এখান থেকে যে আমার ছবি এবং যে ইয়াগুলো আছে নাম্বার, সরাসরি যোগাযোগ করতে পারবেন। আমাদের সার্ভিস আছে, আপনি এখানে যে অ্যাডমিশনে ক্লিক করবেন, অ্যাডমিশনে ক্লিক করে এখানে এই যে এই ছবির উপর ক্লিক করবেন, অথবা অ্যাডমিশন নাওতে ক্লিক করবেন। নাওতে হুম ক্লিক করলে আপনি এরকম একটা ফর্ম পাবেন, এই যে এরকম, কথা বলছেন। এই জায়গায় আমরা সার্টিফিকেট নিই জিএসসি অথবা এসএসসি, এর উপরের
যে সার্টিফিকেট এগুলো লাগবে না। আপনি জেএসসি অথবা এসএসসি দিয়ে এই ফর্মগুলো পূরণ করবেন। আপনার নাম এবং যেগুলো আছে বিস্তারিত সবগুলো এগুলো ফর্ম দেখলে বুঝবেন যেহেতু আপনি পড়াশোনা করতেছেন। তো এগুলো বুঝবেন এবং পিকচার সাইজ কিভাবে করতে হবে সেগুলো দেখে এগুলো পিকচার সাইজ করে এখানে আপলোড দিয়ে দেবেন। এবং বিকাশের লাস্টের যে বিকাশ অথবা নগদের লাস্ট যে ডিজিট সেই সাইড ডিজিট দিয়ে দেবেন এবং আপনাদের সাথে যোগাযোগ করব যে আপনাদের কোনো সমস্যা হলে আমরা ইন্টারনালি আমার টিম আপনাদের সাথে যোগাযোগ করতে পারি সেরকম একটা নাম্বার দিবেন। আর এই জায়গাতে আপনি যেই ঠিকানা আমার সার্টিফিকেটটা পাঠাবো সেই ঠিকানাটা অবশ্যই এই জায়গায় ভালোভাবে নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন। আর আর ওই যে এরপরে আমার বিকাশ থেকে টাকা পাঠাবো, ওটা জি কি জি পেমেন্ট করবো না কি করবো? আপনি ইয়া করবেন সেন্ড মানি দিবেন সেন্ড মানি। পেমেন্ট দেবো আপনার নাম্বারে না, ওই দুইটাই? জি 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 সেন্ড মানি দিবেন এই যে এই জায়গাতে আসার পর এই যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে সেন্ড মানি দিয়ে দেবেন। 01799 আচ্ছা ঠিক আছে এই নাম্বার দেবেন বিকাশ সিলেক্ট করলে বিকাশে দেবেন এবং নগদ করলে নগদে। ওকে এরকম আচ্ছা দিয়ে দেওয়ার পর সেন্ড মানি দিলে এবার আমার কাছে চলে আসবে এবং আপনার ফোন দেওয়া লাগবে না যদি ফোন দেন তাতে সমস্যা নাই। আর ফোন না হলে আমাদের যে গুগল ফর্ম আছে ওখান থেকে চেক করে আপনারে ফোন দিব যে না ভাই আপনার টাকাটা আমি পাইছি বা আপনার নাম অমুক কিনা এরকম ফোন দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে আমার টিম আপনাদেরকে ফোন দিবে অবশ্যই। এরপরে আপনার যদি এখান থেকে যদি আপনার যে সফটওয়্যার গুলো এই যে যে সফটওয়্যার দেখতে পাচ্ছেন এই সফটওয়্যার গুলো এখানে যদি ক্লিক করেন এই যে এখান থেকে আপনার সফটওয়্যার গুলো ডাউনলোড করতে হবে এই যে সফটওয়্যার গুলো এখান থেকে ডাউনলোড করে আপনার নিজেরা পিসিতে সেট আপ করে নেবেন ক্লাস করার পূর্বে এগুলো সেট আপ করে নেবেন মেহেদি ভাই। ও, এই যে 21 আমি জায়গাটা ডাউনলোড করতে পারবো না? হ্যাঁ 21 এখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং 21 কিভাবে সেট আপ দেবেন সেটার ভিডিওটা কিন্তু এই যে আপনি পরবর্তী যে সফটওয়্যার অ্যান্ড উইন্ডোজ ইনস্টল এখানে ক্লিক করে হুম, প্রত্যেকটা হুম। এর ভিডিও কিন্তু এখানে পাবেন আপনারা এই যে প্রত্যেকটা যে অফিস 21 যে ভিডিওটা এই যে এটার উপর ক্লিক হুম। করলে সরাসরি আমার যে ইউটিউব চ্যানেল আছে সেখানে নিয়ে যাবে ওই ভিডিওটা দেখে আপনারা 21টা সেট আপ দেবেন। আর যদি আপনার ল্যাপটপ অথবা পিসিতে পূর্বের কোনো ভার্সন সেট আপ করা থাকে সেগুলো রিভো দিয়ে আনইনস্টল করে নেবেন। অথবা সেটা যদি আপনি না পারেন আমারে ভর্তি হওয়ার পরে পার্সোনালি নক করেন আমরা স্ক্রিনের ভিতর ঢুকে বা স্ক্রিন শেয়ার দিয়ে আপনারা সেট আপ করে দিয়ে আসবো আমরা আজকের বুঝছেন এই ভিডিওতে সেই আপনাদেরকে সুযোগ এনে পাবেন। দেখাবো ডিসপ্লে, কিভাবে অফিস 2021 ইনস্টল দিবেন। এনে ডিসপ্লে বুঝছেন ভাই করে দিবেন। হ্যাঁ মেহেদি ভাই হ্যাঁ হ্যাঁ, বুঝছি বুঝছি। যে এই যে এখান থেকে সেটা এই ভিডিওটা দেখে আপনি সেট আপ করে নিতে পারবেন অফিসে কোনো সমস্যা না ওখান থেকে ডাউনলোড করে এখানে সেট আপ দিতে পারবেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই। আর এই যে অফিসে এই যে মানে আপনার এই যে 8.0 এটার সেট আপটা দেখে নেই পরে যখন ক্লাস করাবো ফটোশপে তখন এই জায়গার ভিডিওটা আপলোড পাবেন এবং আপনি যে সফটওয়্যারগুলো এই সফটওয়্যারগুলো ডাউনলোড করে আপনার পিসিতে রাখবেন। হুম, হুম। যে সময় আমরা যে সময় কাজ দেখাবো সেই সময় আবার যদি কেউ যদি সফটওয়্যার যদি ইনস্টল করতে না পারেন সেক্ষেত্রে আমরা হুম। আপনাদের পিসিতে ঢুকে আপনাদেরকে এই সফটওয়্যারগুলো ইনস্টল দিয়ে আসবো আচ্ছা বুঝছেন আচ্ছা ভাই। সেই সুযোগ পাবেন আর ওই যদি যে আপনারা ভাই, ওই যে আগেরটা আমি মাইক্রোসফট ওটা রিমুভ করবো কেমনে? বুঝি না ভাই ইনস্টল একটু করে জোরে কথা বলেন। আগের যে মাইক্রোসফট ওটা আমার 19-এর ভার্সনের, বুঝছেন? তা 19 হলেও সমস্যা নাই 19 আপনি 19এও কাজ করতে পারবেন কোনো সমস্যা নেই। ওটা আমি রিমুভ করে দিই, টোটাল 21 নামাই নেবো নি। আচ্ছা দেওয়া যাবে সমস্যা নাই রিমুভ করে দিবেন রিভো দিয়ে করে দিবেন। এটা যখন আপনি অ্যাডমিশন হবেন আপনারা যদি 21 বা ওটি সম্পূর্ণভাবে রিমুভ না করতে পারেন ওটা হুম। রিভো দিয়ে রিমুভ করতে হবে বুঝছেন। রিভো ছাড়া কিন্তু ওর কিন্তু কিছু ক্রাশ ফাইল থাকে যার ফলে অফিস 21 ইনস্টল নাও হতে পারে। এই জন্য রিভো দিয়ে আনইনস্টল করে দিবেন আর যদি না পারেন অ্যাডমিশন হওয়ার পরে আমার লিঙ্ক আমার বলবেন বা ফোন দিবেন যে ভাই আমার অফিসগুলো একটু সেট আপ করে দিন সেক্ষেত্রে আপনার স্ক্রিনে আমি ঢুকে বা স্ক্রিন শেয়ারটা দিয়ে আপনার কন্ট্রোল নিয়ে আমি ওইগুলো সেট আপ দিয়ে আসবো বুঝছেন। একটা সফটওয়্যার দেবো আচ্ছা সেই আচ্ছা সফটওয়্যারটা ইনস্টল করবেন আমরা আপনার স্ক্রিনে ঢুকে পরে আপনি ওইটা আনইনস্টল করে দিয়ে আপনার ইনস্টল করে দেবো। আচ্ছা ভাই, আচ্ছা, তাহলে তো আর সমস্যা নেই। আর আচ্ছা ওই যে লাইফ আপনার টাইম ওই যে সাপোর্ট করেন ইসেরটা, সমস্যা নেই একবার আমাদের কোর্সে এনরোল হন তারপরে মজা যদি না পান সেই সময় বলেন যে ভাই না আপনাদের মজা পাচ্ছি না বা পাচ্ছি না সেই সময় বলেন। আচ্ছা আচ্ছা ভাই, তাহলে আমি যে কালকে ভর্তি হই, ওই যে আপনি কালকে রাস্তা যেটা বললাম ওইভাবে ভর্তি হবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে কালকে সম্ভবত আমি 8:30টার দিক লিঙ্ক দেবো যারা ভর্তি হবে অনেকে তো আজকে যোগ হতে পারেনি যে সময় মতো লিঙ্ক দিতে পারেনি তাদের সাথে কথা হুম। বলার পরে পরে যারা অ্যাডমিশন হবেন তাদের 9টা থেকে আমরা ক্লাস শুরু করবো 9টা থেকে। আচ্ছা, আর সমস্যা নাই, আমি দেখা গেছে যে দিনের বেলায় ভর্তি হয়ে যাবো, মানে কলেজে আর ফর্ম ফিল আপ করা লাগবে, তো ফর্ম ফিল আপটা করে এসে তারপর দেবেন, ভর্তি হবেন। আচ্ছা ঠিক আছে। আর আপনি ওই যে রাব্বি না কি ম্যাথমেটিক্স যে ভাইটা আছে ওই যে গ্রুপের থেকে ওনার সাথে নিয়ে আপনি ইন্টারনালি কথা বলতে পারেন সমস্যা নেই। আচ্ছা আচ্ছা। আচ্ছা ভাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।